আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এই অধ্যায়টা। এর অধ্যায় নাম্বার 14। ডক্টর সরোজকান্তি সিংহ হাজারিয়ান হারাদন্নাট এই বইয়ের 14 নাম্বার অধ্যায় মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। এখানে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি? মৌলের যোজনীয় জারণ সংখ্যা, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, পারমাণবিক ঘনত্ব, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বই থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে সব ব্যাখ্যা করব। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখেছিলাম? এন এর মান সর্বোচ্চ যেটা, সেটা হবে তার পর্যায়, এবং সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা হবে তার গ্রুপ সংখ্যা। সেটা আমরা ইলেকট্রন বিন্যাসে দেখেছি। এ গ্রুপ, বি গ্রুপ। এ গ্রুপ কি? এস ব্লক এবং পি ব্লক। আর বি গ্রুপ কোনগুলো? ডি ব্লক। এস ব্লকের ইলেকট্রন সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকে NS1 অথবা NS2। পি ব্লকে কি থাকে? NS এবং NP আংশিক পূর্ণ থাকে। এবং ডি ব্লকে কি থাকে? N-1 ডি এবং NS। 1 থেকে 10টা ইলেকট্রন, আর এখানে 1 থেকে 2টা ইলেকট্রন। এবং আর একটা কি আছে? এফ ব্লক মৌল আছে। এখন আমরা একটা একটা করে আলোচনা করি। আমরা এই বইয়ের শুরু থেকে যেভাবে আলোচনা করা আছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে এরকম দেখব যে এর গ্রুপ ভিত্তিক কি সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক কি সম্পর্ক। তো এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা পর্যায় ভিত্তিক সম্পর্কটা তেমন পাওয়া যায় না, তবে কিছু ব্যাখ্যা আছে। এইটা ব্যাখ্যাটা আমরা শিখে রাখবো এবং উদাহরণগুলো মুখস্থ করে নেব। এই অধ্যায় থেকে বিভিন্ন রকমের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন রকমের কোশ্চেন থাকতে পারে। তো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে যদি আমরা এইভাবে আলোচনা করি, যে উদাহরণ যদি দেই, দেখো উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দেখো লিথিয়াম 180.5 ডিগ্রি, এরপরে হচ্ছে সোডিয়াম 97.8 ডিগ্রি, পটাশিয়াম 63.7 ডিগ্রি। এখানে কি লক্ষ্য করা যাচ্ছে? যে নিচের দিকে কি করতেছে? কমে। গলনাঙ্কটা কি হচ্ছে? এই গলনাঙ্কটা কমতেছে। আমরা গলনের ক্ষেত্রে যদি দেখি, একটা গ্রুপের, যেমন এটা 1 নাম্বার গ্রুপ, উপর থেকে নিচ দিকে আসলে গলনাঙ্ক কি হয়ে যাচ্ছে? এখানে কমে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা জানি যে একটা গ্রুপের উপর থেকে নিচ দিকে আসা মানে পর্যায় সংখ্যা পরিবর্তন হওয়া। যেমন লিথিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? প্রথমে 2টা, শেষে 1টা, 3টা। এবং সোডিয়ামের ক্ষেত্রে কয়টা স্তর হবে? একটা স্তর বেশি হবে। আমরা জানি উপর থেকে নিচ দিকে আসলে পর্যায় সংখ্যা, এটা 1 নাম্বার পর্যায়, 2, 3। তাহলে উপর থেকে নিচ দিকে আসলে পর্যায় সংখ্যা বাড়া মানে কি? এন এর মান বৃদ্ধি পাওয়া, তার মানে প্রধান শক্তি স্তর বৃদ্ধি পাওয়া। সর্বশেষ স্তরে তো একটা করে ইলেকট্রনই থাকে যেহেতু গ্রুপ 1, কিন্তু শুধু কি হচ্ছে? একটা করে পর্যায় সংখ্যা আমার বেড়ে যাচ্ছে। একটা করে পর্যায় সংখ্যা বেড়ে যাওয়ার কারণে
এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্বটা ক্রমান্বয়ে বেড়ে যাবে, অর্থাৎ তাদের ভিতরে আকর্ষণটা কমে যাবে। আর আকর্ষণটা যখন কমে যাবে, ক্রমান্বয়ে যখন বেড়ে যাবে, দূরত্বটা বেড়ে যাবে, তখন গলনাঙ্কটা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ তাদের ভিতরে আকর্ষণ শক্তি কম, সেটাকে গলাতে কম তাপমাত্রা লাগবে। এটা আরো ভাবে যদি ব্যাখ্যা করি এইভাবে, যে সাপোজ পটাশিয়ামের ক্ষেত্রে আমার কয়টা স্তর হবে? 4টা স্তর হবে, 4টা স্তর হবে, তাই না? হাইড্রোজেন ছিল একটা, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার স্তরে। এখন উপর থেকে নিচ দিকে আসলে পরমাণুর আকার বাড়ে। তো এরকম 4 নাম্বার পটাশিয়াম, এরকম আর একটা পটাশিয়াম যখন এরকম আরেকটা পটাশিয়াম যখন পাশাপাশি বন্ধন করবে, এটা ধাতব বন্ধন করবে, পাশাপাশি ধাতব বন্ধন করবে, দুইটা পরমাণুই বড় বড়, তাহলে তাদের ভিতরের দূরত্বটা এই নিউক্লিয়াস থেকে আর এই নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এদের ভিতরে আকর্ষণ শক্তি কমে যাবে, এই জন্য কিন্তু এরা নরম ধাতু। ধাতুগুলো উপর থেকে নিচ দিকে আসলে একটা গ্রুপের, তাহলে তাদের ধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং তাদের বৈশিষ্ট্য কি? তারা নরম ধাতু, এবং যত নিচের দিকে আসে ততই নরম ধাতু হয়। যেমন এই যে সোডিয়াম দিয়ে সাবান বানাবে, সাবান বানানো হয় সোডিয়াম দিয়ে, কিন্তু পটাশিয়াম দিয়ে কিন্তু শ্যাম্পু বানানো হয়, কারণ হচ্ছে পটাশিয়ামটা সোডিয়ামের চেয়ে আরো বেশি নরম ধাতু। তো গলনাঙ্কের হিসাবটা আমরা দেখলাম, জাস্ট আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে যুক্তি সহকারে মনে রাখবো, তাহলে এগুলো থেকে অ্যান্সার করাটা খুব সহজ হবে, আদারওয়াইজ কিন্তু একটু জটিল হয়ে যাবে, এটা মুখস্থ করে কখনোই মনে রাখা পসিবল না। আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিছুটা ভিন্ন ধর্মী দেখা যায়। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমরা গলনাঙ্ক বলতে কি বোঝায়? একটা মৌল অণুকে গলাতে যে পরিমাণ, জাস্ট গলন পর্যন্তটাকে গলনাঙ্ক বলা হয়, গলানোর পরে সেটা বাষ্পে পরিণত করা পর্যন্ত সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে বাষ্পে পরিণত করতে হলে কি হবে? বন্ধন ভাঙতে হবে। যেমন আমরা যদি এরকম ধরি যে যেমন ক্লোরিন গ্যাস, এই ক্লোরিন গ্যাসটাকে অসংখ্য ক্লোরিন গ্যাস আছে পরস্পরের ভিতরে, অনেকগুলো ক্লোরিন 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 অণু পরস্পরের ভিতরে এক ধরনের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ থাকে, এরকম আবদ্ধ থাকে সাপোজ। এগুলোর স্ফুটনাঙ্ক বলতে বোঝানো হবে কি? এই আকর্ষণটাকে ভেঙে দিয়ে সিঙ্গেল মলিকুলে পরিণত করা। আবার সালফার, এটাকে যদি আমরা কি করতে পারি? এটা সালফার, এটাকে আমরা এই বন্ধন ভেঙে দিয়ে সালফারকে আলাদা যদি করি, তখন সেটা হবে স্ফুটনাঙ্ক। আর যখন এরকম সালফার এইভাবে যদি আবদ্ধ থাকে, জাস্ট আমি একটা বন্ধন বা দুইটা বন্ধন এরকম ভেঙে দিলে কি হবে? এইভাবে হয়ে গেল, তখন জাস্ট এটা গলে গেল, মানে তাদের যে একটা বন্ধন ছিল, অণুর ভিতরে যে একটা বন্ধন ছিল, সেই বন্ধনটাকে আমরা জাস্ট ভেঙে দিলাম, সেটা হবে হচ্ছে কি? গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্কটা হবে কি? যখন একক সালফারকে আলাদা করে ফেলবো,
তাহলে গলনাঙ্কের চেয়ে স্ফুটনাঙ্কটা কি হবে, বেশি হবে। কিন্তু এই জন্য স্ফুটনাঙ্কের পর্যায়ভিত্তিক ধর্মটা ততটা লক্ষ্য করা যায় না, তবে ব্যাখ্যা করা যায় যে তাদের স্ফুটনাঙ্ক একটার চেয়ে আর একটা কেন বেশি বা কম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আমরা জেনে রাখবো। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। গলনাঙ্ক আর এটা স্ফুটনাঙ্ক। সোডিয়ামের গলনাঙ্ক কত? 97.8, ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক 650, অ্যালুমিনিয়াম 99। এই সালফারটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো, 119 এটা আসে, এবং সিলিকনটা ইম্পর্টেন্ট, 1410, এটা মনে রাখবো আমরা। আর স্ফুটনাঙ্কটা কি? 883, এটা 1090, 2270। সিলিকনের হচ্ছে 2355, এবং ফসফরাসের হচ্ছে 280.5, আর সালফারের হচ্ছে 446, এবং ক্লোরিনের হচ্ছে -34.6, আর এটা -186। এখান থেকে কিছু আমরা উদাহরণ মনে রাখবো, পরীক্ষায় আসে, জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য বলছি। ব্যাখ্যা এরকম আসতে পারে, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি কেন? সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক কেন বেশি? সোডিয়াম কত নাম্বার স্তরের মৌল? সোডিয়াম হচ্ছে 3 নাম্বার। দেখো, হালিম, লি, না, 1, 2, এটা 3 নাম্বার। ম্যাগনেসিয়াম কিন্তু সোডিয়ামের স্তরে আছে, 3 নাম্বার স্তরে। তো সোডিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রন কত হবে? যেহেতু গ্রুপ 1, তাহলে NS1 হবে। আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ স্তরে কত হবে? NS2। আর এটা 3 নাম্বার হওয়ার কারণে 3S1, এটা 3S2 হবে সর্বশেষ স্তরের ইলেকট্রন। এখানে যদি আমরা খেয়াল করি, দেখব যে স্তর সংখ্যা আমার একই থাকতেছে, স্তর সংখ্যা একই থাকতেছে, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ স্তরের যে আকর্ষণটা, সেটা কি হবে? একটু কম হবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা কি হবে? একটু বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হওয়ার কারণে সর্বশেষ স্তরের ইলেকট্রনকে সরাতে কার বেশি শক্তি লাগবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি শক্তি লাগবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি শক্তি লাগবে। এই জন্য এই ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা কিন্তু বেশি, 650। আবার অন্যভাবে যদি আবার বলি এরকম, যে সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু স্তর সংখ্যা আমার একই থাকার কারণে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকারটা আমার কি হবে? ছোট হবে। ম্যাগনেসিয়ামের আকারটা আমার কি হবে? ছোট হবে। ছোট হওয়ার কারণে এই যে ম্যাগনেসিয়াম ছোট হওয়ার কারণে দেখো, এর পাশে আর একটা ম্যাগনেসিয়াম যখন আবদ্ধ থাকবে, এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের দূরত্বটা কি হবে? কম হবে, অর্থাৎ এদের ভিতরে আকর্ষণ বেশি হবে। আর সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের দূরত্বটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে এদের ভিতরের আকর্ষণ শক্তিটা কমে যাবে। আর আকর্ষণ কমে গেলে এই ধাতব বন্ধন, একটা ধাতুর পরমাণু, দুইটা ধাতব পরমাণু, এটাও সোডিয়াম, সাপোজ এটাও সোডিয়াম, এই ধাতুর ভিতরে যে বন্ধন, সেটাকে ধাতব বন্ধন বলে। তাহলে এই ধাতব বন্ধনটা কি হবে? দুর্বল হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামও ধাতু, এই ম্যাগনেসিয়াম ধাতুর ভিতরে বন্ধনটা একটু শক্তিশালী হবে। কেন? তাদের
নিউক্লিয়াসের থেকে দূরত্বটা একটু কম আছে, তাদের ভিতরে একটা আকর্ষণ শক্তিটা বেশি কাজ করবে। এভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। আর ইলেকট্রন দিয়েও ব্যাখ্যা করতে পারি, দুটা ইলেকট্রন দ্রুত ছেড়ে দিতে পারবে, এই জন্য না, দুটা ইলেকট্রন ছাড়তে বেশি শক্তি লাগবে একটা ইলেকট্রন ছাড়াচ্ছে, এই জন্য ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা বেশি এবং সাথে সাথে স্ফুটনাঙ্কটাও বেশি, কারণ দুটা ম্যাগনেসিয়াম আলাদা করতে, এই বন্ধনটা ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হবে, কারণ এটা খুব পাশাপাশি আছে। অনুরূপভাবে দেখো অ্যালুমিনিয়ামটা কি ম্যাগনেসিয়ামের চেয়ে একটু বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে একটু বেশি, কারণ ম্যাগনেসিয়াম এই যে এরপরেই কিন্তু অ্যালুমিনিয়াম, এখানে কি হবে শেষে তিনটা ইলেকট্রন আছে সর্বশেষ স্তরে, আর এটা দুইটা ইলেকট্রন, আর এটাতে একটা ইলেকট্রন, তো তিনটা ইলেকট্রন ছাড়তে তো আরো বেশি শক্তির প্রয়োজন, এই জন্য অ্যালুমিনিয়ামে আর একটু বেশি। কিন্তু সিলিকনে গিয়ে দেখো, সিলিকনে গিয়ে অস্বাভাবিকভাবে বেশি হয়ে গেছে, এটা কেন? সিলিকনের গলনাঙ্কটা অস্বাভাবিকভাবে বেশি, এটা হওয়ার কারণ কি? আমরা দেখো সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, সিলিকন কত 14 নাম্বার, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s and 3d। তো আমরা যদি দেখি, দেখো 6 4 10 12, এখানে বেশি হয়ে গেছে, এত লাগবে না, 6 4 10 12 13 14 2। এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি এইভাবে, দেখো 3s2 3px py and pz, পির এই দুটো ইলেকট্রন এখানে একটা এখানে একটা, আর এস অরবিটালে যে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রনের ভিতরে একটা ইলেকট্রন এখানে থাকবে আর একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে জেড অরবিটাল ফাঁকা আছে, জেড অরবিটালে চলে যাবে, তো পি জেটে চলে যাবে। তাহলে দেখো এখানে 4টা অযুগ্ম ইলেকট্রন, একটা ইলেকট্রন বিন্যাসের অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ, এই দুটো অবস্থা হচ্ছে সবচাইতে স্থিতিশীল অবস্থা। এখন দেখো এখানে কি সবগুলোই কিন্তু সমান সমান একটা একটা করে ইলেকট্রন আছে, তাহলে অর্ধপূর্ণ, এটা অত্যাধিক কি হবে স্থিতিশীল হবে সিলিকনটা। দেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে কি হবে তাহলে, অ্যালুমিনিয়ামে একটা ইলেকট্রন ধরো এখানে আর স্থানান্তর হবে না, স্থানান্তর হওয়ার পরও সে সর্বোচ্চ 3টা ইলেকট্রনই থাকবে এরকম সিঙ্গেল, কিন্তু তারপরও এখানে কিন্তু এরা স্থিতিশীল তেমন হবে না। তো যারা বেশি স্থিতিশীল তারা কি করতে পারে, তাদেরকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, এই সিলিকন 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে এই সিলিকন 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 বন্ধন করতে পারবে চতুর্দিক থেকে। সিলিকনের 4টা হাত, মানে 4টা ইলেকট্রন ফাঁকা আছে, মানে 4টা হাত আমরা কল্পনা যদি করি, সিলিকনের একটা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত, 1 2 3 4টা হাত। অনুরূপভাবে এই সিলিকনেরও 4টা ছিল। এখন এখানে আরেকটা সিলিকন যদি আসলে তাহলে তারও 3s1 থাকবে, 3px অন থাকবে, y অন থাকবে, z অন থাকবে, তাহলে s1 এর সাথে এটা এর সাথে বন্ধনে আবদ্ধ হবে, একটা ইলেকট্রন একটা দুইটা ইলেকট্রন দুটা এই যে সমযোজী বন্ধন আবদ্ধ হবে। তাহলে এরকম সিলিকন কি করতে পারে, এরকম ভাবে সিলিকন জালিকার মতো করে পরস্পরে বন্ধনে আবদ্ধ হতে পারে, শিকল চেইন আকৃতির এরকম বন্ধন করতে পারে। এই জন্য এই যে প্রত্যেকটা বন্ধন, এই বন্ধনগুলোকে ভাঙতে
অনেক শক্তির প্রয়োজন হবে, কারণ এরা যে বন্ধন করছে খুবই স্থিতিশীল বন্ধন করেছে, কারণ সবগুলোই একটা একটা করে ইলেকট্রন ছিল। এই জন্য সিলিকনের গলনাঙ্ক এত বেশি। বোঝা গেল? আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো এইভাবে যে সিলিকনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই এরকম উত্তেজিত অবস্থায় 4টা ইলেকট্রন অর্ধপূর্ণ থাকে, যা খুবই স্থিতিশীল। আমরা জানি অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ সর্বশেষ শক্তি স্তরটাই বেশি স্থিতিশীল। এই অর্ধপূর্ণ একটা সিলিকনের 4টা অর্ধপূর্ণ ইলেকট্রন, আরো একটা সিলিকনের 4টা অর্ধপূর্ণ ইলেকট্রন, এইভাবে তারা পরস্পরের সাথে বন্ধন করে শিকল আকৃতি, চেইন আকৃতির লম্বা বন্ধনে আবদ্ধ হতে পারে। আর এই বন্ধনগুলো ভাঙতে হলে, অর্থাৎ একটা সিলিকনকে ভাঙতে হলে বা এর গলাতে হলে বা ফুটাতে গেলে আমার প্রত্যেকটা সিলিকনের বন্ধন ভাঙতে অনেক শক্তি প্রয়োজন হয়। এই জন্য সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটাই বেশি। এখন দেখো ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা ধরি, ফসফরাস কত হয়েছে? ফসফরাস আবার হঠাৎ করে কমে গেছে, 44 হয়েছে। আবার সালফার আবার একটু বেশি হয়েছে, এবং ক্লোরিনটা আরো অনেক কমে গেছে, আর্গনটা আরো অনেক কমে গেছে। এটার কারণ কি? ফসফরাসটা 44 হওয়ার কারণ কি? প্রকৃতিতে ফসফরাস P4, এটাকে বলা হয় শ্বেত ফসফরাস। শ্বেত ফসফরাস P4 অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে। এখন এই যে P4 এরকম ফসফরাস প্রকৃতিতে P4 অবস্থায় যখন পাওয়া যায়, তাহলে এরকম ফসফরাসকে ভাঙতে গেলে ভেঙে, মানে একটা ফসফরাস আমার ভাঙা লাগবে না, একটা ফসফরাসকে আমার অর্থাৎ একটা পরমাণুতে রূপান্তর করা লাগবে না। জাস্ট অল্প টেম্পারেচারে কি হবে, ফসফরাস P4 আকারে একটা স্টেবল শ্বেত ফসফরাস, একটা স্টেবল একটা উপাদানে তৈরি হবে। এই জন্য ফসফরাসের অণু ভাঙতে কম শক্তি লাগে। কেন কম শক্তি লাগে? কারণ ফসফরাসের যে ক্যালাস অর্থাৎ এই শ্বেত ফসফরাস পরস্পরের সাথে যখন বন্ধনে থাকে ভ্যান ডার ওয়ালস শক্তি দিয়ে, তখন অল্প টেম্পারেচারে P4 আলাদা হয়ে যায়। কারণ আমরা বলেছিলাম কি, এই যে একক বন্ধন, এরকম একক বন্ধন, এই যে একক বন্ধন, প্রত্যেকটা বন্ধন যদি ভাঙা লাগতো তাহলে অত্যাধিক শক্তির প্রয়োজন হতো, কিন্তু এখানে অত্যাধিক শক্তির প্রয়োজন নেই, কারণ এরা P4 আকারেই থাকে, 4টা করে ফসফরাস একসাথে থাকে, আর একেই বলা হয় শ্বেত ফসফরাস। এই জন্য এর গলনাঙ্কটা কম, কারণ গলিয়ে তো বেশি আমার একেবারে ক্ষুদ্রতে পরিণত করা লাগবে না। কিন্তু এই সালফারের ক্ষেত্রে প্রকৃতিতে কি থাকে, S8 আকারে থাকে, সালফার S8। এখন যে দেখো যে ফসফরাসের তাহলে 14, এটা 15, তাই না? তাহলে এর সর্বশেষ স্তরে 5টা ইলেকট্রন, আর সালফারের সর্বশেষ স্তরে 6টা ইলেকট্রন থাকবে। এটা প্রকৃতিতে S8 আকারে থাকবে সালফার। তো সালফার প্রকৃতিতে S8 থাকে, তো এটার আর একটা ফর্ম আছে S2 সালফার গ্যাস। প্রকৃতিতে S8 সালফার থাকে। এই সালফারকে যখন সালফার গ্যাসে তৈরি করব আমরা, সালফার প্রকৃতিতে সালফার S8 আকারে থাকে, অর্থাৎ অনেকগুলো পরমাণু একত্রে থাকার কারণে এই সালফারের পারমাণবিক ঘনত্বটা, অর্থাৎ এটা আণবিক ভরটা একটু বেশি হয়। বেশি হওয়ার কারণে এই একক সালফারে পরিণত করতে একটু টেম্পারেচার বেশি লাগে। এই জন্য
ফসফরাস হচ্ছে কি P4 আর সালফার হচ্ছে S8, তাহলে সালফারের ঘনত্বটা একটু বেশি থাকবে, এই জন্য P4 এর চেয়ে ফসফরাসের চেয়ে সালফারের একটু গলনাঙ্ক বেশি থাকে। কিন্তু এই ক্লোরিনটা দেখো, ক্লোরিন ক্লোরিন এমনিতেই গ্যাসিয়াস পদার্থ, ক্লোরিন দ্বিপরমাণু, এরা সবসময় এই অবস্থায় প্রকৃতিতে এদেরকে পাওয়া যায়, মুক্ত ক্লোরিনটাকে পাওয়া যায় না, কারণ মুক্ত ক্লোরিন অত্যাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ এটা অধাতব মৌল পদার্থ হওয়ার কারণে এরা কখনোই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এদেরকে ক্লোরিন দ্বিপরমাণু হিসেবে প্রকৃতিতে থাকে। আর এটা যেহেতু গ্যাসিয়াস পদার্থ, এই জন্য অল্প টেম্পারেচারেই এটা সহজেই ক্লোরিনটা আলাদা হয়ে যায়। ক্লোরিনের যে ভ্যান্ডারওয়ালস বল শক্তি দিয়ে আবদ্ধ থাকে, সেই ক্লোরিনটা পরস্পর থেকে খুব সহজেই আলাদা হয়ে যায়। এই জন্য ক্লোরিনের গলনাঙ্ক খুবই কম, খুবই অল্প। আর আর্গন, এটা তো আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস, এরা সবসময় কি থাকে, যে মুক্ত অবস্থায় বেশি থাকে। তো এরা যদি কারোর সাথে বন্ধনে থাকে, খুব অল্প টেম্পারেচার দিলেই আর্গনটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। অর্থাৎ আর্গন যখন বন্ধনে থাকে, আর্গন যখন আকরিক হিসাবে, অর্থাৎ আর্গন যখন একটা অণু আর একটা অণুর মাঝে যে ভ্যান্ডারওয়াল শক্তি দ্বারা, অর্থাৎ ক্ষণিক একটা আকর্ষণ শক্তি দ্বারা, চুম্বকীয় আকর্ষণ শক্তি দ্বারা যখন পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তখন অল্প তাপ দিলেই এই আর্গনটা ভেঙে যায়। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে সোডিয়াম ম্যাগনেসিয়ামের চেয়ে কেন বেশি, এটা আমরা ব্যাখ্যা দিব, এইভাবেই আসবে, সোডিয়াম ম্যাগনেসিয়ামের চেয়ে কেন বেশি, এটা ব্যাখ্যা দাও, এরকম আসতে পারে। আর অ্যালুমিনিয়াম সিলিকনের চেয়ে বেশি কেন, সেখানেও আমরা ব্যাখ্যা পেলাম। ফসফরাস P4, এটাকে শ্বেত ফসফরাস বলা হয়। শ্বেত ফসফরাসের সংকেত কি পরীক্ষা আসতে পারে, P4। এবং সালফার প্রকৃতিতে কি অবস্থায় পাওয়া যায়, S8 অবস্থায় পাওয়া যায়। এই তিনটা কোশ্চেন আমরা মনে রাখবো। ফসফরাস কি অবস্থায় পাওয়া যায়, P4, সালফার কি অবস্থায় পাওয়া যায়, S8। পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস শক্তি। এই কয়টা সংজ্ঞা আমরা দেখবো, যে জিনিসগুলো আসলে কি, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস শক্তি, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই জিনিসগুলো, এই টার্মস গুলো আমরা এখন দেখব। পারমাণবিক আকার অর্থাৎ একটা পরমাণুর যে আকার, পরমাণুর আকার। এখন আমরা পড়ব যে পারমাণবিক আকারটা গ্রুপ ভিত্তিক কি সম্পর্ক, পর্যায় ভিত্তিক কি সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্কটা হচ্ছে, আমরা এর আগে বারংবার বলেছি যে নিচের দিকে আসলে স্তর সংখ্যা বাড়ে, পারমাণবিক আকার বেড়ে যায়। কিন্তু পর্যায় ভিত্তিক কি সম্পর্ক, স্তর সংখ্যা আমার একই থাকে, ইলেকট্রন সংখ্যা আমার বৃদ্ধি পায় সর্বশেষ স্তরে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের নিউক্লিয়াস কর্তৃক যে সর্বশেষ স্তরের ইলেকট্রনের আকর্ষণটা কি হয়ে যায়, বেড়ে যায়। যেহেতু আমার স্তর সংখ্যা একই থাকে, কিন্তু কি হয়, ইলেকট্রন, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখানে আমার দুইটা ইলেকট্রন, তখন আমার কি হবে,
এটা 3টা ইলেকট্রন, আকর্ষণ ধীরে ধীরে বেড়ে যাবে, আকার ধীরে ধীরে ছোট হয়ে যাবে। পারমাণবিক ব্যাসার্ধটা কি? তো পারমাণবিক আকারটা আমার যেভাবে পরিবর্তিত হয়, পারমাণবিক ব্যাসার্ধটাও আমার একইভাবে পরিবর্তিত হয়। পারমাণবিক ব্যাসার্ধটাও আমার একইভাবে পরিবর্তিত হয়। তো পারমাণবিক ব্যাসার্ধটা আসলে কি? একটা পরমাণু আর আরেকটা পরমাণু, এই দুই পরমাণু, আমরা যদি আবার এইভাবে বলি যে দুইটা, সাপোজ এ আর বি, এর যে কেন্দ্র ছিল, বির যে কেন্দ্র ছিল, আর আমরা সিঙ্গেল সিঙ্গেল যদি আঁকাই এ এবং এটা যদি আমরা বি ধরি, এই যে অর্ধেক, এটাকে, এই অর্ধেকটাকে বলা যাচ্ছে কি? পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই অর্ধেকটা কি বলবো আমরা? পারমাণবিক ব্যাসার্ধ। এখন এ আর বিটা যখন সংযোগ হয়ে যাবে, তাহলে এর নিউক্লিয়াস থেকে এর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এটা সর্বশেষ স্তর আর এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ স্তর, যখন এই দুটো জোড়া লেগে যাবে তখন কি হয়ে যাবে? এখানে অর্ধেক আছে আর এখানে অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক মিলে একটা পুরা পরমাণুর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, তখন এটাকে আমরা কি বলবো? ব্যাস। আর যখন ব্যাসের অর্ধেক, সেটাকে ব্যাসার্ধ। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে আর একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো তাহলে? পারমাণবিক, হ্যাঁ, ব্যাস বলবো, অথবা পারমাণবিক দূরত্ব বলবো। একটা পরমাণু থেকে আর একটা পরমাণুর যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? পারমাণবিক দূরত্ব বলবো, বা এটাকে বন্ধন দূরত্ব বলবো। তাহলে এই যে বন্ধন দূরত্বর অর্ধেক যদি আমরা ধরি, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে আর একটা পরমাণুর এই সর্বশেষ স্তরের ইলেকট্রনটা, তাহলে এটাকে বলবো আমরা কি? পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই যে এখান থেকে এই অংশটুকু, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ, এই অংশটাকে বলবো আমরা ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধটা কি জিনিস? সমযোজী ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে কি দেখলাম? এটা হচ্ছে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ, আর একটা পরমাণুর এটা হবে পারমাণবিক ব্যাসার্ধ, তাই না? এই দুটা যখন পরস্পরের সাথে যোগ হবে, তাহলে এটা থেকে এর দূরত্ব, এটা থেকে এই আয়নের দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এই দুই ব্যাসার্ধ মিলে পারমাণবিক ব্যাস হবে, অথবা পার বন্ধন দূরত্ব হবে। তো এটাকে বলা হয়, এই যে এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ স্তরের ইলেকট্রনের যে দূরত্ব, সেটাকে বলা হয় সমযোজী দূরত্ব। এটা সমযোজী দূরত্ব, সমযোজী দূরত্ব। আর এখান থেকে এটা যে শুধু সমযোজী দূরত্ব হয়, তাহলে সেটাকে তো আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলবো। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আর সমযোজী দূরত্বের মধ্যে পার্থক্য নাই, একই জিনিস। সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ আমার একই জিনিস। আর ভ্যান ডার ওয়ালস শক্তিটা কি হবে? ভ্যান ডার ওয়ালস শক্তিটা হবে, যেমন এ আর বি দুটো পরমাণু ছিল, পরস্পরের যোগ হয়ে গেছে, আরো একটা এ আর বি আছে, তখন এই যে এ আর বি যখন পাশাপাশি থাকবে, তখন এদের মাঝে আবার কিছু চুম্বক শক্তি, অর্থাৎ কিছু আবেশীয় শক্তি কাজ করবে। এটার ভিতরে কিছু আবেশীয় শক্তিটা কাজ করবে। এই যে যে শক্তিটা, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। ভ্যান ডার ওয়ালস শক্তি বলা হয়। অর্থাৎ দুইটা সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো অণুর মাঝে যে একটা আকর্ষণ শক্তি, সেই শক্তিটাকে বলা হয়
ভ্যান ডার ওয়ালস শক্তি। সাধারণত এই শক্তিটা দুর্বল হয়, কারণ এটাকে এখান থেকে সরায় নিয়ে আসলেই শক্তি আকর্ষণটা চলে যাবে। অর্থাৎ দুইটা বন্ধনে আবদ্ধ দুইটা অণু পরস্পরের কাছে থাকলে দুইটা অণুর মাঝে যে একটা দুর্বল আকর্ষণ শক্তি থাকে সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা কি? আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে যে এই নিউক্লিয়াস থেকে আর একটা নিউক্লিয়াসের যে দূরত্ব, অর্থাৎ একটা অণুর ভিতরে দুটা পরমাণু থাকে, দুটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। তো এখানে জিনিসটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে, খুব সূক্ষ্ম ভাবে চিন্তা করতে হবে। জাস্ট একটা চিন্তা দিয়ে এটা আমার মনে রাখা সম্ভব, এটা মুখস্থ করে কখনোই আমার মনে রাখা সম্ভব না। জাস্ট তোমরা একটু কাগজ কলম নিয়ে একটু ট্রাই করে দেখবে যে, এবং আমার কথাগুলো পড়া, তোমরা বই পড়বে, বই পড়লে ওই কথাগুলোর সাথে যখন মিলাবে তখন দেখবে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারতেছো। তো এটা জাস্ট বুঝে মনে রাখতে হবে, এটা কখনোই তুমি কি করতে পারবে না, মুখস্থ করে মনে করতে পারবা না। এই অধ্যায়ের যতগুলো আলোচনা আছে সবগুলো আলোচনা তোমার শুরুতে একটু জটিল লাগলেও তুমি আমার কথাটা শুনবে এবং পরবর্তীতে তুমি আবার বই পড়বে। বই পড়ার সময় দেখবে যে কথাগুলোর সাথে যখন তুমি মিল পাচ্ছ, তখন তোমার এই পড়াটা খুব সহজেই মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।